এইটা হলো আইফোন 12। এই স্মার্টফোনটা 2020 সালে রিলিজ হয়েছিল এবং মাত্র কয়েকদিন আগেই কিন্তু আইফোন 15 সিরিজ রিলিজ হয়েছে। এবং সেই হিসেব যদি করেন তাহলে এটা কিন্তু 3টা জেনারেশন পুরাতন একটা ফোন। এবং এই স্মার্টফোনটা যদি এখন আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যান তাহলে ব্যাটারি হেলথ হিসেবে বা কন্ডিশন হিসেবে 45,000 থেকে শুরু করে আপনাকে 55,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে এই 3 বছরেরও বেশি পুরাতন একটা স্মার্টফোনের জন্য। এবং এর থেকে মাত্র 4-5 হাজার টাকা কমে আপনি কিন্তু আইফোন 11 পেতে পারেন, যার কনফিগারেশন বা স্পেসিফিকেশন মোটামুটি এটার সাথে বেশ কিছু সিমিলারিটি রাখে। তো অ্যাকচুয়ালি এখন যদি আপনি 40 থেকে 50,000 টাকা বাজেটে একটা আইফোন কিনতে চান তাহলে আইফোন 11 কিনবেন নাকি 12 কিনবেন, কারণ এটাতে একটু বাজেট বেশি। সো সেই 4-5 হাজার টাকা বাজেট এটা ডিজার্ভ করে কিনা। তবে তার আগে জানিয়ে দেই, আপনার যদি এই স্মার্টফোনটা বা অ্যাপেলের যে কোনো মডেল বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন স্মার্টফোন যদি আপনারা কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেটের 42 নম্বর দোকান। আমি তাদের ফোন নাম্বার, ফেসবুকের লিঙ্ক এবং শপের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমার চ্যানেলের রেফারেন্স দিলে গুড অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল এটার ডিজাইন এবং স্পেসিফিক ওয়াইজ কী কী অফার করতেছে সেটা একটু দেখিয়ে দিই। এইটার ফ্রন্টে 6.1 ইঞ্চ একটা সুপার রেটনা XDR ওলেড ডিসপ্লে আছে। সহজ কথায় এটা একটা ওলেড প্যানেল এবং এইটার রেজুলেশন খুবই ভালো কম্পেয়ার টু আইফোন 11। আইফোন 11-এর যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু IPS ডিসপ্লে এবং সেটার রেজুলেশন আন্ডার ফুল এইচডি, অর্থাৎ ফুল এইচডিও সেটার রেজুলেশন ছিল না। এবং সেইটার হিসেবে বা আইফোনের 11-এর সাথে যদি কম্পেয়ার করেন এটার ডিসপ্লে ফার বেটার এবং এটার ডিসপ্লে টেকনোলজিটাও খুবই ভালো। এবং এটার স্ক্রিন টু বডি রেশিও কিন্তু অনেক ভালো, অর্থাৎ আইফোন 11-এর বেজেলগুলো একটু বেশি বড় ছিল এবং এখানে কিন্তু বেজেলটা খুব ছোট। এবং এটার ডিসপ্লে রেজুলেশন কিন্তু অনলি 60 হার্টজ। তো এখনকার সময় এসে কিন্তু এর থেকে অর্ধেক বাজেটে আপনি 120 হার্টজের ডিসপ্লে পেতে পারেন, বাট সেই জায়গা থেকে এটাতে একটু স্যাক্রিফাইস আছে। বাট অ্যাপেল কিনতে গেলে এতটুকু স্যাক্রিফাইস তো আপনাকে করতেই হবে। তাছাড়াও এটার প্রোটেকশনে কিন্তু ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস, যেটা কম্পেয়ার টু আইফোন 11 বা এর আগের মডেলের থেকে এইটা খুব ভালো একটা প্রোটেক্টেড গ্লাস। বাট এটা এমন হাই লেভেলের প্রোটেকশন না যে আপনি স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করলে খুব ইজিলি ইউজ করতে পারবেন, কারণ এটা দেখেছি যে স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করলে খুব সহজেই দাগ পড়ে যায়। সো যারা ইউজ করবেন ডেফিনেটলি একটা স্ক্রিন প্রোটেক্টর কিনে নেবেন। এবং এই ডিসপ্লেটার উপরে একটা বড় নচ দেখতে পারবেন, যেমনটা আইফোন 11-এও আপনি দেখতে পাবেন। এবং এই নচটা কিন্তু খুব অ্যানোয়িং লাগে দেখতে, ডিসপ্লে সাইজ অনুযায়ী এটা খুব বড় একটা নচ। বাট অ্যাপেল ইউজ করতে গেলে এটুকু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। এবং এই যে নচটা তার ভিতরে কিন্তু একটা ফেস আইডি রয়েছে এবং এই ফেস আইডির কথা আমি বলতে গেলে আসলে মানে এত ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এই আইফোন 11 বা 12 এইগুলো ইউজ করতে গেলে আপনি লিটারালি ভুলে যাবেন যে এর একটা লকিং মেকানিজম আছে, মানে এত সিমলেসলি কাজ করে, এত অ্যাকুরেট কাজ করে, মানে লিটারালি ভুলেই যেতে হয়। খুব সুন্দর। মানে আমি যত ধরনের এর আগে আসলে লক বা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছি, এই ফেস আইডিটা আমার কাছে খুবই রিলায়েবল মনে হয়। অনলি ভেরি ফিউ সিনারিও যে সময় আসলে একটু বিরক্তি লাগে, যেমন সকালবেলায় ঘুম থেকে উঠলে টোটালি চোখ খুলেই আসলে এর দিকে তাকানো লাগে, তা না হলে আসলে লক খুলতে চায় না। সো সেটা জাস্ট মাইনার একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে। তাছাড়া আসলে ফেস আইডি নিয়ে আমার কাছে তেমন কোনো ইস্যু নাই এবং খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। এবং এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও রয়েছে। এবং স্মার্টফোনটার বটমে কিন্তু লাইটনিং পোর্ট রয়েছে এবং এই পোর্ট দিয়ে 30 মিনিটে 50% চার্জ করা যায়, সেরকম তারা অ্যাডভার্টাইজ করেছে। বাট অ্যাকচুয়ালি সেরকম হয় না। লিটারেলি এখন বলতে পারেন একটা স্লো চার্জার স্মার্টফোন। এবং এটার যে স্টিরিও স্পিকারটা আছে সেটা খুব ফার্স্ট ক্লাস, অর্থাৎ টপ নচ কোয়ালিটির একটা স্পিকার। এর আগেও আমি বলেছি যে আইফোনের স্পিকার বা সাউন্ড কোয়ালিটি সবসময় বেস্ট হয়ে থাকে এবং আইফোন 12-এর সেই টপ নচ কোয়ালিটির একটা স্পিকার বা সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন, সেটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। এবং ডেফিনেটলি এটা আপনার ভালো লাগবেই। এবং এটার ডান সাইডে আপনি শুধুমাত্র একটা পাওয়ার বাটন পাবেন, যেটা খুবই প্রিমিয়াম একটা বাটন। এবং এটার বাম সাইডে ভলিউম বাটন এবং উপরে কিন্তু মিউট সুইচ রয়েছে। এবং এটা কিন্তু অ্যাপেলের আইকনিক একটা ডিজাইন। এবং এছাড়া আপনি যদি স্মার্টফোনটার উপরে এবং অন্য সাইডে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে খুবই ক্লিন। এবং ব্যাকে যদি দেখেন এখানে একটা স্কোয়ার শেপের ক্যামেরা বাম্প পাবেন, সেখানে দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। একটা হলো মেইন সেন্সর 12 মেগাপিক্সেলের এবং আর একটা আলট্রা ওয়াইড সেন্সর, সেটাও 12 মেগাপিক্সেলের। এছাড়া স্মার্টফোনটার ব্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে সেটা হলো অ্যাপেলের লোগো। এবং এটার নিচে কিন্তু আপনি ম্যাগসেফ বা ওয়্যারলেস চার্জ পেয়ে যাবেন, সেই সাথে সাথে রিভার্স চার্জও কিন্তু করা যায়। এবং স্মার্টফোনটার টোটাল ব্যাগটাই কিন্তু একটা গ্লাসের, সো এটার গ্লাস ব্যাক, গ্লাস ফ্রন্ট এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম। এবং এটা কিন্তু একটা খুব ফ্ল্যাট একটা ডিজাইন। আইফোন 11-এর সাথে যদি কম্পেয়ার করেন ডিজাইন ওয়াইজ, লুকিং ওয়াইজ এটা খুবই প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক একটা ডিজাইন এবং এখন খুবই আপ টু ডেট একটা ডিজাইন। কারণ আইফোন 12, 13, 14 সব জায়গায় কিন্তু সেম একটা ডিজাইন, জাস্ট 15 এসে সামান্য একটু মাইনর চেঞ্জ হয়েছে। বাট এই ডিজাইনটা
ব্যাক কভার ছাড়া হাতে ধরলে খুব বেশি হচ্ছে কমফোর্টেবল লাগে না। বাট সেই দিক থেকে যদি আপনি আইফোন 11-এর কথা চিন্তা করেন তাহলে আইফোন 11-এর ডিজাইনটা বেশ কমফোর্টেবল একটা ডিজাইন, যেটা কভার ছাড়া ইউজ করলে খুবই ভালো লাগে। বাট এই স্মার্টফোনটা ইউজ করলে একটা কভার ম্যান্ডেটরি লাগে, অর্থাৎ কভার ইউজ করলে খুবই কমফোর্টেবল লাগে ধরতে এবং দেখতেও তখন আসলে বেশ প্রিমিয়াম লাগে। সো এটা একটা মাইনর প্রবলেম। বাট ওভারঅল যদি ডিজাইন ওয়াইজ কথা বলেন বা আইফোন 11-এর সাথে এটা কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি আমি এইটাই চুজ করবো ডিজাইনের জন্য। এবং এটা খুবই মানে জোস একটা বিল্ড কোয়ালিটি, অর্থাৎ আইফোনের বিল্ড কোয়ালিটি সম্পর্কে যারা এর আগে ইউজ করেনি তারা জানবেন না হয়তো, বাট যারা ইউজ করেছেন তারা জানেন যে আইফোনের বিল্ড কোয়ালিটি সবসময় টপ নচ হয়ে থাকে এবং এটাও আসলে সেই রকম লেভেলের একটা স্মার্টফোন। সেই হিসেবে ডিজাইনের দিক থেকে আমি মানে বলবো যে টপ নচ কোয়ালিটি এবং বেশ ফিউচারিস্টিক 2023 সালে এসেও আপ টু ডেট একটা ডিজাইনের স্মার্টফোন। এবং এটা দিয়ে পারফরমেন্সের কথা বলি, এটাতে কিন্তু অ্যাপেল 14 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এছাড়া এর সাথে পেয়ার করেছিল 4GB একটা র্যাম। তো 4GB একটা র্যাম অনেকের কাছে কম মনে হতে পারে, যারা অ্যান্ড্রয়েডের ইউজার তাদের কাছে আরও বেশি কম মনে হতে পারে। বাট যারা অ্যাপেল ইউজার বা এর আগে ইউজ করেছেন তারা জানেন যে অ্যাপেলের 4GB র্যাম মানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের 8GB র্যাম হিসেব করতে পারেন। সেই হিসেবে যে মানে পারফরমেন্স এটার মাধ্যমে পাবেন অ্যাপেল 14 বায়োনিক 4GB র্যাম এবং সেই সাথে সাথে আইওএসের যে এক্সপিরিয়েন্স, যে অপটিমাইজেশন, টপ নচ কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাওয়া যায় এবং কোনো প্রকার স্লো আপনার কাছে মনে হবে না। এবং আমার কাছে মনে হয় যে একটা স্মার্টফোনের যতটুকু পাওয়ার দরকার বা যে লেভেলের পাওয়ার দরকার তার থেকে বেশিই আছে স্মার্টফোনটার। এবং এইটার পারফরমেন্সের ক্ষেত্রে আমরা তো সবাই জানি যে আইওএসের যে অপটিমাইজেশন, হার্ডওয়্যারের যত সুন্দর মানে হচ্ছে এক্সপিরিয়েন্স তারা দিতে পারে সফটওয়্যারের সাথে, সেটা আসলে অন্য কেউ বা অ্যান্ড্রয়েডে ওই লেভেলের এখনও এরকম বেস্ট এক্সপিরিয়েন্স কেউ দিতে পারে না। সো সেই দিক থেকে পারফরমেন্সের দিক থেকে ডেফিনেটলি আপনার ভালো লাগবে। অবশ্য আপনার মনে হতে পারে যে এটা যদি 120 হার্টজ বা বেশি রিফ্রেশ রেট হতো তাহলে একটু ভালো হতো। বাট দিন শেষে আসলে আমরা ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো করি বা গেমিংগুলো করি সেগুলোতে আসলে কোনো প্রকার মেজর ইস্যু আপনাকে ফেস করতে হবে না। সো আমি বলবো যে ডেফিনেটলি পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটা খুবই ভালো একটা স্মার্টফোন হবে। এবং এটা তেমন হিটিং ইস্যু বলা যায় না, কারণ আমি ক্যামেরা ইউজ করে দেখেছি দিনের বেলা আসলে যখন মানে ওয়েদার খুব গরম থাকে সেই সময় একটু বেশি গরম হয়, বাট এটাতে কোনো প্রকার হিট হয় বা ওভার হিট হয় এরকম বলবো না আমি। বাট মোবাইল ডাটা ইউজ করে যদি আপনি স্ট্রিমিং করেন বা গেম খেলেন সেক্ষেত্রে একটু বেশি গরম হয়ে থাকে। সো এখন তো স্মার্টফোন সবই গরম হয়ে থাকে, সেই দিক থেকে আসলে ওটা মানিয়ে নেওয়া যায়। যদি একটা কেসিং বা ভালো কভার ইউজ করেন তাহলে আসলে ওইটা খুব বেশি মালুম হবে না। এবং এটা যদি ক্যামেরাতে আসি, ক্যামেরার জন্য এটা কিন্তু 2টা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ঠিক এই সেম কোয়ালিটি সেন্সর কিন্তু আইফোন 11-এও ব্যবহার করা হয়েছে। সো আইফোন 11-এর ফটো কোয়ালিটির সাথে এটা বেশ সিমিলারিটি আছে। বাট আইফোন 11-এ সবথেকে বড় যে ল্যাকিংটা ছিল সেটা হচ্ছে তাদের আলট্রা ওয়াইডে যে সেন্সরটা ছিল সেটা দিয়ে নাইট মোডে ফটোগ্রাফি করা যায় না। তো এইটাতে সেই ল্যাকিংটা দূর করেছে, অর্থাৎ সবগুলো সেন্সর দিয়ে আপনি নাইট মোডে ফটোগ্রাফি করতে পারবেন। বাট আমি দেখেছি যে আলট্রা ওয়াইডের যে সেন্সর সেটা দিয়ে আসলে ওই লেভেলের শার্পনেস বা ওই লেভেলের পিকচার কোয়ালিটি পাওয়া যায় না যেমনটা মেইন সেন্সর দিয়ে পাওয়া যায়। এবং ডে লাইটেও আমি দেখেছি যে আলট্রা ওয়াইডে যদি প্রপার লাইট না থাকে, একটু হচ্ছে লো লাইট থাকে বা হচ্ছে যদি হাই ডাইনামিক রেঞ্জ থাকে সেই ক্ষেত্রে ওরকম মানে টপ নচ কোয়ালিটির পিকচার পাওয়া যায় না। বাট ওভারঅল যদি এই 2টা ক্যামেরা সেন্সরের কথা বলেন, ডে লাইট এবং নাইট মোড মিলে সব কিছু মিলে আসলে খুব ভালো পিকচার পাওয়া যায়। বাট পিকচার নিয়ে যদি আপনার আহামরি এক্সপেকটেশন থাকে, মানে টপ নচ কোয়ালিটির পিকচার চান, তাহলে আসলে ডেফিনেটলি আমি বলবো যে এই স্মার্টফোনটা আসলে ওই লেভেলের না। বাট আমরা যারা আসলে মানে অ্যাভারেজ ইউজার তাদের জন্য খুবই মানে বেস্ট একটা পিকচার কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়। কারণ আমরা যারা ক্যাজুয়ালি আসলে ব্যবহার করি তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য বা দেখা যায় যে এখানে ওখানে গেলাম সেই রকম মানে র্যান্ডম কিছু পিকচার তুললাম, সেই জায়গা থেকে বা সেরকম ক্রিটিক্যাল সিচুয়েশন ছাড়া সবসময় আসলে আপনাকে এটা গ্রেট পিকচার দিতে পারবে। বাট একটা প্রবলেম আমার কাছে এটা মনে হয়েছে, সেটা হচ্ছে যদি আপনি পোর্ট্রেট মুডে আসেন তাহলে এই যে মেইন সেন্সরটা সেটা দিয়ে পোর্ট্রেট তোলা হয়, তো পোর্ট্রেট মুডে একটু ফোকাল লেন্থ আমার কাছে বেশি মনে হয়। অর্থাৎ যদি আপনি কারোর পোর্ট্রেট নিতে চান তাহলে আপনার ওই সাবজেক্টের বেশ কাছে চলে যেতে হয়। তো পোর্ট্রেটের ক্ষেত্রে একটু ফোকাল লেন্থ যদি বেশি হয় তাহলে পোর্ট্রেটের ডেপথটাও ভালো পাওয়া যায় এবং মানে ভিউইং অ্যাঙ্গেলটাও ভালো পাওয়া যায়। বাট এইটাতে আসলে বেশ ওয়াইড ফ্রেম হওয়ার কারণে পোর্ট্রেট তুলতে গেলে দেখা যায় যে বেশ কাছে গেলে ফেসটা একটু ডিস্টর্টেড হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি পোর্ট্রেটেরও যদি আহামরি এক্সপেকটেশন থাকে, মানে পোর্ট্রেটকেই প্রায়োরিটি দিয়ে একটা ক্যামেরা কিনতে চান, তাহলে আপনার ডেফিনেটলি প্রো সিরিজে যাওয়া উচিত। এইটা আসলে সেরকম আইডিয়াল হবে না। বাট যেমনটা বললাম যে ক্যাজুয়াল বা হচ্ছে অ্যাভারেজ ইউজারদের জন্য এটা মোর দ্যান ইনাফ হবে। এবং এটা যে ক্যামেরার কালারের যে কোয়ালিটি বা হচ্ছে ভিভিড মোডে ছবি তুললে অ্যাপেলের যে কন্ট্রাস্ট বা যে টোনটা পাওয়া যায় সেটা আসলে ইমপ্রেসিভ। বাট আমি দেখেছি যে আলট্রা ওয়াইডের কালারটা একটু অন্যরকম আসে,
এবং যদি আপনি পোর্ট্রেটে ছবি তোলেন তাহলে নর্মাল ছবির থেকে পোর্ট্রেটে একটু কালারের মানে অ্যাকুরেসি অন্যরকম আসে, যেটা আমার কাছে মনে হয় যে নর্মাল মুডের কালারটা বেশি ভালো লাগে এবং বেশি অ্যাকুরেট মনে হয়। এছাড়া এটা যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে খুব সুন্দর কোয়ালিটির সেলফি পাওয়া যায় অলওয়েজ, এবং পোর্ট্রেটও খুব ভালো পাওয়া যায়। বাট আমি একটা জিনিস দেখেছি যে রাতের বেলায় পোর্ট্রেট তুললে সেম সিনারিওতে যদি আপনি নর্মাল ছবি তুলেন তাহলে একটু বেশি এক্সপোজড এবং ভালো পিকচার পাওয়া যায়, বাট পোর্ট্রেট তুললে একটু ডার্ক, একটু লেস শার্প ইমেজ পাওয়া যায়। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হলো সেটা হচ্ছে যদি রাতের বেলায় বা বেশি ডার্ক লাইটে আপনি পোর্ট্রেট তুলতে চান তাহলে এটা আইডিয়াল হবে না, বাট আপনি যদি পারফেক্ট লাইটিং কন্ডিশনে যান তাহলে সুপার কোয়ালিটির পোর্ট্রেট সেলফি এটার মাধ্যমে আপনি পাবেন, সেটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। তো ওভারঅল যদি এটা পিকচার কোয়ালিটির কথা বলা হয়, 3টা ক্যামেরা সেটআপে এই যে অ্যাপেলের যে ক্যামেরার এক্সপিরিয়েন্স, অ্যাপেলের অ্যাপসের যে এক্সপিরিয়েন্স, সফটওয়্যার ওভারঅল সব কিছু মিলিয়ে ফটো প্রসেসিং আপনি ডেফিনেটলি ভালো লাগবে। বাট এটা মনে রাখবেন এটা কিন্তু প্রো ফোন না, আইফোনে কিন্তু 12 প্রো আছে, সো এটা প্রো গ্রেডের ক্যামেরা না, সেটা মাথায় রাখতে হবে। তাছাড়া এটা যদি ভিডিও কোয়ালিটিতে আসি, ভিডিওর জন্য আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি যে আইফোন, অর্থাৎ কেউ যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, ভিডিও কোয়ালিটির উপরে নজর দিয়ে একটা স্মার্টফোন কিনতে চায়, তাদেরকে আমি ডেফিনেটলি সাজেস্ট করি আইফোন কেনার জন্য, কারণ আইফোনের ভিডিও প্রসেসিং, ভিডিও ক্যাপচারিং ক্যাপাবিলিটি কোনো অ্যান্ড্রয়েড ফোনে ওই লেভেলের আমি এখনো দেখিনি, আমি যতগুলো স্মার্টফোন এক্সপিরিয়েন্স করেছি। তো সেই দিক থেকে মানে সেরকম একটা হচ্ছে আপনার কন্টিনিউটি রেখে এটাতে সেরকম টপ নচ কোয়ালিটির ভিডিও আপনাকে দিতে পারবে। এটাতে কিন্তু 4K 60 ফ্রেম পর্যন্ত মেইন ক্যামেরা দিয়ে শ্যুট করা যায়, এমনকি সেলফি ক্যামেরা দিয়েও সেম 4K শ্যুট করা যায়। সো ওভারঅল ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, স্টেবল ফুটেজ পাওয়া যায়, বেশ ভালোই শার্পনেস এবং খুব টপ নচ কোয়ালিটির একটা ভিডিও এটার মাধ্যমে পাওয়া যায়, যেটা দেখলেই মনে হয় যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করা। এবং এটা সেলফি ক্যামেরা আমি দেখেছি খুবই স্টেবল ভিডিও এটার মাধ্যমে পাওয়া যায়, লো লাইটে যেও ভালো এক্সপোজড ফুটেজ পাওয়া যায়। এবং একটা সেলফি ক্যামেরার স্যাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আইফোন 12-এর সেলফি ক্যামেরার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ক্রাউডি একটা প্লেস দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এখানে অনেক নয়েজ আছে, এবং সেই জায়গায় আসলে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে আইফোন 12 দিয়ে যদি এখন কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তারা আসলে এটা দিয়ে ভিডিও কোয়ালিটি কেমন পাবে, কতটুকু স্টেবলাইজ ফুটেজ পাবে এবং সাউন্ড কোয়ালিটি ওভারঅল কেমন পাবে সেটা কিন্তু এখানে দেখে ফেলতে পারবেন। এবং এটা ডাইনামিক রেঞ্জ কেমন সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, একদম পিছনে যদি লাইট আছে এবং ওভার এক্সপোজ না হয়েও কিন্তু সুন্দরভাবে এখানে ফেসটাকে এক্সপোজ করতেছে, এবং ওভারঅল গ্রেট একটা এক্সপোজের কিন্তু ভিডিও এটার মাধ্যমে অলওয়েজ আপনি পাচ্ছেন। এটাতে 1815 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা আছে, যেটা সাইজ কিন্তু আইফোন 11-এর থেকেও কম, বাট এটার ব্যাটারি লাইফ খুবই ইমপ্রেসিভ দেখেছি। এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার, এর আগে অ্যাপেল আপনারা ইউজ করেননি, তারা হয়তো ভাববেন যে 2800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আর কি করা সম্ভব, বাট 2800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যে পরিমাণে আপনাকে জুস দিতে পারে, 4000 বা 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যান্ড্রয়েডেও সেরকম আসলে জুস আপনাকে দিতে পারবে না, যেমনটা এটার মাধ্যমেও আপনি পাবেন। এটাতে আমি 5 ঘন্টা 30 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, খুব মানে হেভি ইউজ করে। এবং স্ট্যান্ড বাইও আমি দেখেছি যে খুবই সুন্দর স্ট্যান্ড বাই, আমি দেখেছি রাতের বেলা রেখে দিলে সকালে উঠে মাত্র 2-3% চার্জ যায়। তো এর আগে আমি আইফোন XR ইউজ করলাম, এসি ইউজ করলাম, 11 ইউজ করলাম, সেখানে একটা প্রবলেম আমি দেখেছিলাম যে সেটা যদি আমি রাতের বেলা রেখে দিতাম, সকালে উঠে দেখতাম যে 7-8% বা 10%ও চার্জ চলে যেত। বাট এটাতে আমি খুবই ইমপ্রেসিভ স্ট্যান্ড বাই দেখেছি, তো সেই জায়গা থেকে হিউজ একটা ইমপ্রুভমেন্ট এখানে আছে। সো যারা লাইট ইউজার তাদের জন্য খুবই ভালো একটা স্মার্টফোন হবে, একদম 1-1.5 দিন খুব ভালোভাবে ইউজ করে ফেলতে পারবেন, কারণ স্ট্যান্ড বাই তো খুবই ভালো। এবং যারা হেভি ইউজার তাদের জন্য আসলে ওই যে 5 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাবেন, 5.5 ঘন্টা মতো, বাট একটা দিন পার করে ফেলা সম্ভব, দিন শেষে একবার চার্জ দিতে হবে। ফাইনাল কথা হচ্ছে যে এই স্মার্টফোনটা আসলে এখন 50,000 টাকা দিয়ে কারা কিনবেন? যারা আসলে এখন বাজেট করতেছেন যে একটা আইফোন কিনবেন, 40,000 টাকা রেডি করে যদি আইফোন 11 কেনার টার্গেট করেন, তাহলে আমি বলবো আইফোন 11 ছেড়ে আপনারা 12 কেনেন। যেহেতু 40,000 টাকা ম্যানেজ করতে পেরেছেন, তাহলে ডেফিনেটলি ট্রাই করে আর 5-7,000 টাকা ম্যানেজ করে আইফোন 11কে ছেড়ে এই 12 কেনেন। বাট যদি এমন হয়ে থাকে যে 40,000 টাকা ম্যানেজ হতে হিমশিম বা 1 টাকাও বাড়ানো সম্ভব না, তাহলে ডেফিনেটলি আইফোন 11 নিতে পারেন। সেটারও হচ্ছে পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি এটার সাথে ভেরি সিমিলার, বাট এইটার ডিজাইন এবং টোটাল মিলে আসলে অ্যাস্থেটিক্যালি আমার কাছে এটা বেশি আপ টু ডেট বা বেশি ভালো লাগে। সো মানে আপনি যদি এই স্মার্টফোনটা কেনেন বা আইফোন 11টাও কেনেন, কোনোটাই আসলে iOS-এর যে এক্সপিরিয়েন্স সেটা থেকে হতাশ হবেন না। বাট আমার কাছে মনে হয় 2023 সালে এসে আইফোন 12 কেনা একটা ওয়াইজ ডিসিশন হবে, কারণ এটা যে ডিজাইন এবং এটার যে হার্ডওয়্যার যেসব ক্যাপাবিলিটি আছে, খুবই আপ টু ডেট একটা ডিজাইন। তো এই ছিল আমার পার্সোনাল আইফোন 12-এর এক্সপিরিয়েন্স। এই স্মার্টফোনটা যদি আপনি অলরেডি ইউজ করেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন কমেন্ট করে, তাহলে অন্য যারা কিনতে চায় তাদের জন্য আরও সহজ হবে। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।